আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা হাজির হলাম আরও একটু নতুন একটা টাইপ নিয়ে, অর্থাৎ চ্যাপ্টার 5-এর এখন টাইপ নাম্বার হচ্ছে 7-এর যে এমসিকিউগুলো সেগুলো সমাধান করাবো। তো দেখো, চ্যাপ্টার টাইপের 7-এর মানে টাইপ নাম্বার 7-এর ভেতরে যে এমসিকিউগুলো আছে সেগুলো হচ্ছে সি প্রোগ্রামিং ভাষা এবং ডেটা টাইপ। এবার দেখো, এখানে যেই কোশ্চেনটা প্রথমেই আমরা পাবো সেটা হচ্ছে 48 নম্বর কোশ্চেনের সি ভাষার উদ্ভাবক কে, অর্থাৎ মানে সি ভাষাটা আসলে আবিষ্কার করে কে। আমরা যে সি কোড করি, অর্থাৎ চ্যাপ্টার 5-এ যেই কোডিংটা শিখি সেই কোডিংটা কিন্তু সি কোডই আমাদের শেখানো হয়। এই সি কোডের ভেতরে যেই আবিষ্কারক আছে তার নামটা আসলে ডেনিস রিসি। ডেনিস রিসি হচ্ছে সি কোডের আবিষ্কারক। এই কথাটা একটু মনে রেখো, এই কোশ্চেনগুলো কিন্তু মাঝে মাঝে দিয়ে দেয়, যদিও সম্ভাবনা অনেক কম, তারপরেও বলা যায় না, মাঝে মাঝে এই কোশ্চেনগুলো পাওয়া যায়। তারপরে দেখো, এবার বলছে 49 নম্বর কোশ্চেনে সি প্লাস প্লাস ভাষাটির উদ্ভাবন করেন কে, অর্থাৎ সি থেকেও আরেক ধাপ আগানো, মানে আপডেট একটা ল্যাঙ্গুয়েজ যার নাম হচ্ছে সি প্লাস প্লাস। সি থেকে একটু বেটার, সেটা হচ্ছে সি প্লাস প্লাস। এই ভাষাটা উদ্ভাবন করেন হচ্ছে জন স্ট্রাউস্ট্রপ, অর্থাৎ এই ব্যক্তিই হচ্ছে আমাদের সি প্লাস প্লাস যে ল্যাঙ্গুয়েজ সেটা হচ্ছে উদ্ভাবন করেন। 50 নম্বর কোশ্চেন দেখো, কোনটি মধ্যম স্তরের ভাষা? আসলে ভাইয়া এটাও কিন্তু রাইট অ্যান্সার হবে সি ভাষা। এখান থেকে একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, সি ভাষাটা হচ্ছে এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা মধ্যম স্তরের ভেতরেও পড়ে, আবার উচ্চ স্তরের ভেতরেও পড়ে। মধ্যম উচ্চ স্তর মাঝামাঝি, মানে নিম্ন স্তর এবং উচ্চ স্তরের মাঝামাঝি, এই জন্য এটার মধ্যম স্তরের ভাষাও বলা হয়, উচ্চ স্তরের ভাষাও বলা হয়, সার্বজনীন ভাষাও বলা হয়, অথবা সবচেয়ে যে মানুষগুলো ব্যবহার করে সেটার ক্ষেত্রেও এই সি ভাষা। তাহলে সার্বজনীন হতে পারে, মধ্যম স্তরের হতে পারে, উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজও এটা হতে পারে। এটা হচ্ছে সি ভাষা। এটার আর একটা ভ্যারাইটি, সেটা হচ্ছে কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, এটাও হতে পারে। তাহলে সি ভাষাটা কি? মধ্যম স্তরের ভাষা। এই কোশ্চেনটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ, একটু ভালো করে পড়ো, মাঝে মাঝে এই কোশ্চেনটা রিপিট হয় তোমাদের কলেজের যে এমসিকিউগুলো সেখানেও কিন্তু এটা পাবা। নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখার চেষ্টা করি। কোন ভাষায় হার্ডওয়্যার নিয়ন্ত্রণের পাশাপাশি উচ্চ স্তরের ভাষার সুবিধা পাওয়া যায়? সেটাও কিন্তু সি ভাষা। মানে সি ভাষা ডিরেক্টলি যদি আমাদের মধ্য স্তরের ভাষাও হয়, সেখান থেকে আমরা উচ্চ স্তরের ভাষার একটা সুবিধা পাবো। সেটাও কি হবে ভাইয়া? সি ভাষা। এবার বলছে কোনটি সর্বজনীন ভাষা? সর্বজনীন মানে সবার ক্ষেত্রে এটা পারফেক্ট। সর্বজনীন মানে কিন্তু সব ক্ষেত্রে ইউজ করা যায়, সবার সাথে পারফেক্ট। তাহলে কোনটি সর্বজনীন ভাষা? এটাও কিন্তু আমাদের সি ভাষা হবে। নেক্সট যে কোশ্চেন সেটা আমরা একটু দেখি। দেখো তারপরে কি বলছে, 53 নাম্বার যে কোশ্চেনটা, এটা আমরা একটু দেখব। সি ভাষায় লেখা প্রোগ্রামকে কি কোড বলা হয়? এটা একটু গুরুত্বপূর্ণ আছে, এটা হচ্ছে মাঝে মাঝেই রিপিট হয় কোশ্চেনটা। সি ভাষায় লেখা প্রোগ্রামকে আসলে সোর্স বলা হয়, এই কথাটা একটু মনে রাখো। সি ভাষায় লেখা প্রোগ্রামকে যে কোডে ডাকা হয়, যে কোডের নামে, তার নাম হচ্ছে সোর্স কোড। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে সি প্রোগ্রামের কাঠামো সিকোয়েন্স কোনটি? মানে সি প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা কি করি ভাইয়া? দেখেন তো এরকম লেখা হয় না, হ্যাশট্যাগ ইনক্লুড। আমরা কিন্তু এইভাবেই সি কোডটা শুরু করি, হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে যে কোনো একটা হেডার ফাইল ইউজ করি। মানে যে কোনো একটা হেডার ফাইল ইউজ করা হয়, সেটা হতে পারে স্টুডিও স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, হতে পারে সেটা হচ্ছে তোমার কনিও ইনপুট আউটপুট, হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে হচ্ছে stdio.h। তারপরেই কিন্তু আমরা লিখি হচ্ছে এখানে মেইন ফাংশন, এই যে এতটুকু, এটা হচ্ছে আমাদের কিন্তু সিকোয়েন্স। তারপরে আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়, তারপর আমরা কাজটা শুরু করে দিই। এবার দেখি আমরা সি প্রোগ্রামের ভাষার সিকোয়েন্স কোনটার সাথে মিলে। দেখো এটার সাথে প্রথমে মেইন ফাংশন দিচ্ছে, এটা হবে না। তারপরে ইনক্লুড লিখছে, ঠিক আছে, হ্যাশট্যাগ ইনক্লুড, তারপরে হচ্ছে এখানে মেইন ফাংশন দেওয়া আছে। ওকে, এইখানে ইনক্লুডের সাথে আমাদের যে একটা হেডার ফাইল যুক্ত করতে হয়, এটা দেয়া নাই, তার মানে এটাও হবে না। মেইন ফাংশন প্রথমে দেওয়া আছে, হবে নাই তো। এটা দেখো ইনক্লুড, তারপরে যে হেডার ফাইল প্রকাশ করার জন্য স্পেস রেখে দেওয়া আছে, তারপরে হচ্ছে মেইন ফাংশন। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে গ নম্বরটা। গ নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। দেখেন, আশা করি বুঝতে পারছি। এরপরের কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো 55 নম্বর কোশ্চেন বলছে, 55 নম্বর কোশ্চেন বলছে লাইব্রেরি ফাংশনে গেট সি এর হেডার ফাইল কোনটা? একটা কথা মনে রাখবা, যখনই গেট সি ব্যবহার করবো তখনই conio.h ব্যবহার করতে হবে। মানে এই যে এটার ভেতরে conio.h ব্যবহার করতে হবে, এই যে এটার ভেতরে, এই যে এইখানে, মানে হেডার ফাইলের ভেতরে conio.h ব্যবহার করতে হবে গেট সি যদি আমরা ব্যবহার করি। নেক্সট কোশ্চেন দেখেন, 56 নম্বর কোশ্চেনে বলছে স্ক্যানএফ এর কাজ কোন হেডার ফাইল দ্বারা সংযুক্ত করা হয়? স্ক্যানএফ থাকলে স্টুডিও, অর্থাৎ stdio.h স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট,
এই হেডার ফাইলটা আমরা ব্যবহার করব। স্ক্যানএফ হচ্ছে একটা আদর্শ বা হচ্ছে একবার সার্বজনীন একটা আমাদের হেডার ফাইল, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট বোঝানো হয় এটা দ্বারা। এই হচ্ছে বিষয়টা। তাহলে স্ক্যানএফ থাকলে আমরা কি করব, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এই হেডার ফাইলটা ব্যবহার করব। তারপর দেখো 57 নম্বর কোশ্চেনে বলছে স্কোয়ার রুট। স্কোয়ার রুট এর জন্য প্রয়োজনীয় হেডার ফাইল কোনটা? স্কোয়ার রুট হচ্ছে একটা ম্যাথমেটিক্যালি বিষয়, মানে এখানে অবশ্যই গাণিতিক কাজকর্ম হবে যখন স্কোয়ার রুট ব্যবহার করা হবে। আর স্কোয়ার রুটের জন্য আমাদের এটা কি math.h এই হেডার ফাইলটা ব্যবহার করতে হবে। math.h এই হেডার ফাইলটা আমরা এখানে ব্যবহার করব। নেক্সট কোশ্চেনগুলো আমরা একটু দেখি। দেখো কি বলছে। 58 নম্বর কোশ্চেনে বলে দেওয়া আছে যে সকল ধরনের ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা যখনই আপনাকে বলে দিবে তখন হচ্ছে সেটা ইন্টিজার নাম্বার। পূর্ণ সংখ্যা থাকলেই কিন্তু ইন্টিজার নাম্বার হবে, এই কথাটা মনে রাখবেন। সকল ধরনের ধনাত্মক ঋণাত্মক যাই বলুক পূর্ণ সংখ্যা হলেই সেটা কি হবে ভাইয়া? ইন্টিজার নাম্বার হবে। এবার বলছে সি ভাষার ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে 4 বাইটের ভাইয়া, 4 বাইট, 4 বাইটের। এটা হচ্ছে আমাদের মান। ইন্টিজার ডেটা টাইপ হচ্ছে 4 বাইটের। তাহলে এখানে যেহেতু কোশ্চেনটা বলছে বিটের, তাহলে 4 বাইট মানে কি হবে? আমরা জানি হচ্ছে 1 বাইট সমান 1 বাইট সমান হচ্ছে 8 বিট। 1 বাইট সমান ভাইয়া কত? 8 বিট। তাহলে যদি আমাকে বলে দেয় 4 বাইট সমান কত বিট, তাহলে 8 × 4 আলটিমেটলি কত হবে? 32 বিট। কত হবে ভাইয়া বলো তো? 32 বিট। তাহলে ইন্টিজার ডেটা টাইপ কত বিটের হবে? গ নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের রাইট, 32 বিটের। 32 বিটের। যদি বলে দেওয়া থাকতো ইন্টিজার ডেটা টাইপ কত বাইটের, তখন আমরা কিন্তু বলতাম এটা হচ্ছে 4 বাইটের। তাহলে এটা আশা করি বুঝতে পারছেন। এখন আপনাদের এমন আমি একটা ছক তৈরি করে দিব যেখান থেকে আপনি বাকি এমসিকিউগুলো ইজিলি সমাধান করতে পারবেন। এটার জন্য আমরা হচ্ছে একটু নোটটা ব্যবহার করি। দেখেন, এখান থেকে একটা ছক তৈরি করব, এই ছক দিয়ে আমরা সকল এমসিকিউগুলো সমাধান করতে পারবো। একটু অ্যাটেনশন দিয়ে এই নোটটা দেখবেন অথবা একটু নোট করে রাখবেন, যাতে হচ্ছে আপনি পরবর্তী এমসিকিউগুলো সমাধান করতে পারেন। দেখেন, তাহলে আমরা এখান থেকে নোটটা তৈরি করব ডেটা টাইপ নিয়ে। হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখলাম ডেটা টাইপ। ডেটা টাইপ, তো এই ডেটা টাইপ আছে হচ্ছে 4 ধরনের। ডেটা টাইপ আছে হচ্ছে 4 প্রকার। ডেটা টাইপ হচ্ছে আমাদের মানে সি কোডের ভেতরে 4 প্রকার। 4 প্রকার, 4 প্রকার ডেটা টাইপ আছে ভাইয়া। তাহলে এই ডেটা টাইপগুলোর আমাদের এইখানে নাম জানতে হবে। এখানে আমরা একটু নামটা জানবো কষ্ট করে। তারপরে এখান থেকে কাজ জানতে হবে, মানে এটা কি কাজ করে। তারপরে এটা হচ্ছে প্রকাশটা জানতে হবে। আচ্ছা, প্রকাশটাকে আমরা একটু আগে রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে নাম, তারপরে হচ্ছে এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, তারপরে এটার হচ্ছে কাজটা জেনে নিব আমরা, কাজ। তাহলে নাম, কাজ, প্রকাশ। এবার হচ্ছে ফরম্যাট। এটার হচ্ছে ফরম্যাট, স্পেসিফায়ার। স্পেসিফায়ার এই জিনিসটাকে একটু শিখতে হবে। ফরম্যাট স্পেসিফায়ার, ফরম্যাট স্পেসিফায়ার। আরেকটা জিনিস আমরা শিখবো, সেটা হচ্ছে কতটুকু জায়গা দখল করে সেই জিনিসটা। কতটুকু জায়গা দখল করে সেই জিনিসটা। এই 2টা বা 4টা জিনিস আমাদের একটু জানতে হবে। তারপরে হচ্ছে স্থান বা জায়গা, মানে কতটুকু সে জায়গা দখল করে, জায়গা। এই হচ্ছে আমাদের পয়েন্টটা। তাহলে প্রথমেই যেইটা আমরা ডেটা টাইপ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপ। ক্যারেক্টার ডেটা টাইপ, ক্যারেক্টার ডেটা টাইপ, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ক্যারেক্টার ডেটা টাইপ, এটাকে প্রকাশ করা হয় ভাইয়া 4 দ্বারা, CHAR দিয়ে প্রকাশ করা হয় 4। তারপর এটার কাজ কি ভাইয়া? এটার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার ইনপুট নেওয়ার জন্য। পূর্ণ সংখ্যার ইনপুট নেওয়ার জন্য, পূর্ণ সংখ্যার ইনপুট নেয়। এটার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার ইনপুট নেয়। এখন এটার ফরম্যাট স্পেসিফায়ার কি? সরি, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ইনপুট না, এটা হচ্ছে আমাদের অক্ষর, বর্ণ অথবা নামের ক্ষেত্রে, এই ডেটা টাইপটা ব্যবহার করা হয়। তাহলে অক্ষর, বর্ণ অথবা নামের ক্ষেত্রে এই ডেটা টাইপটা মানে ব্যবহার করা হয়। এটার ফরম্যাট স্পেসিফায়ারটা হচ্ছে %c। এটা কত বিট জায়গা দখল করে? 1 বাইট। 1 বাইট। এবার 2 নম্বরটা দেখি আমরা। 2 নম্বর পয়েন্টটা আসলে কি? দেখো, 2 নম্বরটা যেটা বলছে সেটা আমরা একটু দেখে নিই। ওকে, 2 নম্বরটা বলল যে হচ্ছে ইন্টিজার ডেটা টাইপ।
ইন্টিজার ডেটা টাইপ, ইন্টিজার ডেটা টাইপ। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয় ভাইয়া? এটাকে ইন্ট দ্বারা প্রকাশ করা হয়, INT। ওকে, এটা কিসের কাজ করে? এটা হচ্ছে পূর্ণ সংখ্যার কাজ করে, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার কাজ করে, পূর্ণ সংখ্যার। এটার ফরম্যাট স্পেসিফায়ারের নাম কি? এটার ফরম্যাট স্পেসিফায়ারের নাম হচ্ছে %d। এটা কয় বাইট জায়গা দখল করে? এটা হচ্ছে 4 বাইট জায়গা দখল করে। আচ্ছা, এটাও বুঝতে পারলাম। নেক্সট যেটা, সেটা আমরা একটু দেখি। দেখো 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ফ্লোটিং ডেটা টাইপ, ফ্লোটিং ডেটা টাইপ। এটা হচ্ছে প্রকাশ করা হয় ফ্লট দ্বারা। এটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা নিয়ে কাজ করে, ভগ্নাংশ সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় %f দ্বারা। এটাও হচ্ছে আমাদের 4 বাইট নিয়ে কাজ করে, 4 বাইট। লাস্ট ওয়ান যেটা, সেটা আমরা একটু শিখে নেই ভাইয়া। দেখেন সেটা আসলে কি বলছে। ওকে, লাস্ট ওয়ান দেখেন। এবার হচ্ছে 4 নম্বরটা। এবার হচ্ছে আমরা একটু 4 নম্বরটা দেখি। 4 নম্বরটা বলছে ডাবল ডেটা টাইপ, ডাবল ডেটা টাইপ। তো ডাবল ডেটা টাইপটা আসলে এটা প্রকাশ করা হয় কি দ্বারা? এটাকে প্রকাশ করা হয় ডাবল দ্বারাই প্রকাশ করা হয় ভাইয়া। এটা কিসের ক্ষেত্রে? এটা হচ্ছে বড় ভগ্নাংশের ক্ষেত্রে, বড় ভগ্নাংশের ক্ষেত্রে, বড় ভগ্নাংশের ক্ষেত্রে। এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এটাকে %LF দ্বারা প্রকাশ করা হয়, LF। এটা কত বাইট জায়গা দখল করে? এটা হচ্ছে 8 বাইট জায়গা দখল করে, 8 বাইট। এই যে আমাদের যে একটা চার্ট তৈরি করলাম এইখানে, তুমি যদি এটা খুব ভালো মতো একটু মাথায় রাখো অথবা শিখে রাখো, এইখান থেকে মিনিমাম 100%, এখান থেকে তুমি 100% একটা এমসিকিউ পাবা, 100% একটা এমসিকিউ পাবে, পরীক্ষায় আসবেই। 100% একটা এমসিকিউ এখান থেকে আসবে। এই এতটুকু জায়গা থেকে তুমি একটা এমসিকিউ পাবা, আসবেই কিন্তু বলে দেওয়া হয়েছে। দেখো এবার দেখো, এখান থেকে আমরা আবার একটু হাইলাইট করি। ক্যারেক্টার ডেটা টাইপ হচ্ছে 4 দ্বারা প্রকাশ করা হয়, ইন্টিজারকে ইন্ট দ্বারা প্রকাশ করা হয়, ফ্লোটিংকে ফ্লট দ্বারা প্রকাশ করা হয়, ডাবলকে ডাবল দ্বারাই প্রকাশ করা হয়। এই ক্যারেক্টার কাজ করে অক্ষর বর্ণ নামের ক্ষেত্রে, তারপরে ইন্টিজার পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ফ্লোটিং হচ্ছে আমাদের ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে, আর ডাবল হচ্ছে আরও বড় ভগ্নাংশের ক্ষেত্রে। ক্যারেক্টারের ফরম্যাট স্পেসিফায়ারটার নাম হচ্ছে %c, আর ইন্টিজারের হচ্ছে %d, ফ্লোটিংয়ের হচ্ছে %f, ডাবলের হচ্ছে LF। মাথায় রাখবা, ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, ইন্টিজার ফ্লোটিং দুইটাই 4 বাইট করে করে, আর হচ্ছে ডাবল আমাদের 8 বাইট। এইবার দেখেন, এবার একটু কোশ্চেনগুলো আমরা দেখি। দেখেন কত ইজি, আমরা ইজিলি সমাধান করতে পারবো। তাহলে এখানে 58 নম্বর কোশ্চেনটা কিন্তু আমরা সমাধান করেই ফেলছি, যে ধনাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা বললেই সেটা কি হবে? পূর্ণ সংখ্যা বললেই সেটা ইন্টিজার হবে। এবার দেখো 59 নাম্বার যে কোশ্চেন, সি ভাষার ইন্টিজার ডেটা টাইপ কত বিটের? ইন্টিজার কিন্তু বলছে, ইন্টিজার। তাহলে কত বিটের কিন্তু বলছে ভাইয়া? ইন্টিজার। ইন্টিজার কত বিটের? ইন্টিজার আমরা মাত্রই শিখলাম, সেটা হচ্ছে 4 বাইটের, 4 বাইটের। তাহলে 4 বাইট সমান কি করতে হবে? 4 বাইট সমান হচ্ছে 4 × 8, অর্থাৎ 32 বিট হবে, 32 বিট। কারণ আমি জানি 1 বাইট সমান 8 বিট, তাহলে 4 বাইট সমান কত? 32 বিট। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 32 বিট। 60 নম্বর কোশ্চেনটা দেখো, বলছে পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? পূর্ণ সংখ্যা মানেই কি হবে ভাইয়া? ইন্টিজার। পূর্ণ সংখ্যার মানেই কি হবে? ইন্টিজার। আর ইন্টিজারের ফরম্যাট স্পেসিফায়ার আসলে কোনটা? ইন্টিজার সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %d। এবার আমি একটু দেখাই, দেখেন আপনি এখান থেকে প্রমাণটা দেখে নেন। ইন্টিজারের হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? %d। এই দেখেন এইখানে বলে দিছে, এই যে ইন্টিজার দেয়া আছে ভাইয়া, ইন্টিজার, এই যে ইন্টিজারের হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার, এই যে পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? %d। এখান থেকেই কিন্তু কোশ্চেনটা আসছে। পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? %d। দেখেন এই যে এখান থেকে আমাদের কোশ্চেনটা দিছে, এই যে পূর্ণ সংখ্যার ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? এটা হচ্ছে %d। আশা করি কিন্তু বুঝতে পারছেন। এইরকম যদি কোশ্চেন আমরা আসে, অবশ্যই ওই চার্ট থেকে কিন্তু ইজিলি সমাধান করতে পারবো। এবার হচ্ছে আমরা পরের কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি। দেখো পরের কোশ্চেনটা কি বলছে। এই কোশ্চেনগুলো এরকমই হবে, মানে ইজিলি আসে এখান থেকে, খুব বেশি কঠিন কিন্তু কোশ্চেন হয় না। ওকে, এবার দেখো 61 নম্বর কোশ্চেন বলছে যে সি ভাষার ফ্লট ডেটা টাইপ কত বিটের? ফ্লট, এখানে ফ্লট যেহেতু বলছে, ফ্লট হচ্ছে 4 বাইটের ভাইয়া, 4 বাইটের। এই যে 4 বাইটের, তাহলে 4 বাইট যদি হয়, তাহলে 4 × 8, তাহলে কত হবে? 32 বিট। কত হবে? 32 বিট। খ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার।
কারণ ফ্লট বলুক আর ইন্টিজার বলুক, ফ্লট অথবা ইন্টিজার দুইটাই কিন্তু আমাদের 4 বাইটের হবে। আপনার যদি বিশ্বাস না হয় এই যে দেখে নেন এইখান থেকে, এই দেখেন এই যে ফ্লট, এই যে ফ্লট, এই যে ফ্লট ডেটা টাইপ কত বাইটের, এই দেখো ফ্লট ডেটা টাইপ হচ্ছে 4 বাইটের, 4 বাইটের। তাহলে 4 বাইট মানে কি 32 বিট। তাহলে আশা করি আপনি এটাও বুঝতে পারছেন আর কি। তাহলে দেখেন এখানে ফ্লট ডেটা টাইপ বললেই কথা হবে 32 বিট অথবা 4 বাইট। এবার আসো ফ্লট টাইপ ডেটা মেমোরিতে কত বাইট জায়গা দখল করে ভাইয়া, কত বাইট? তাহলে 32 বিট অথবা 4 বাইট, যেটাই বলেন না কেন ওইটাই রাইট। তাহলে এটা কত বাইট হবে? 4 বাইট। এই যে 4 বাইট। ফ্লট ডেটা টাইপ মেমোরিতে কত বাইট জায়গা দখল করে? 4 বাইট। আচ্ছা, তারপরে দেখো 63 নাম্বার কোশ্চেন, ফ্লটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ফ্লটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার কোনটা? ফ্লটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। ফ্লটিং ডেটার ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। আপনি যদি নোট দেখতে চান এই যে দেখেন, এই যে ফ্লটিং ডেটা টাইপ, ফ্লটিং ডেটা টাইপের আমরা একটু মার্কারটা চেঞ্জ করি। দেখো ফ্লটিং ডেটা টাইপের মানে ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। এই যে %f, দেখেন হিউজ পরিমাণ কোশ্চেন এখান থেকে আপনি পেয়ে যাবেন। তাহলে আমরা এটাও বুঝলাম যে ফ্লটিং ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে %f। পরের কোশ্চেনটা আমরা একটু দেখি ভাইয়া। দেখো 64 নাম্বার যে কোশ্চেনটা বলছে এটা একটু দেখো। 64, ডাবল ডেটা টাইপের জন্য কত বাইট মেমোরি প্রয়োজন? ডাবল, এবার কিন্তু ডাবল ডেটা টাইপ বলছে, আর ডাবল ডেটা টাইপের জন্য কত বাইট মেমোরি প্রয়োজন? অবশ্যই হচ্ছে আমাদের রাইট অ্যান্সারটা কত হবে? 8 বাইট। এটাও আমরা দেখে আসি, দেখেন এই যে নোটে লেখা আছে, এই যে ডাবল ডেটা টাইপের জন্য কত বাইট মেমোরি প্রয়োজন? দেখো এই যে 8 বাইট, এই যে 8 বাইট। দেখেন বুঝতে পারতেছি কিনা, এই যে এই হচ্ছে আমাদের 8 বাইট। তাহলে আমরা ফাইনালি এখানে দেখি যে ডাবল ডেটা টাইপের জন্য কয় বাইট মেমোরির প্রয়োজন হয়, সেটা হচ্ছে 8 বাইট। পরের কোশ্চেন দেখো, নিচের কোনটি ডেটা টাইপ? তাহলে অবশ্যই বুঝতে পারছেন ডেটা টাইপ হচ্ছে ডাবলটা হচ্ছে ডেটা টাইপ। 66 নাম্বার কোশ্চেন বলছে, ডাবল ডেটা টাইপ নির্ধারণে মেমোরিতে কত বাইট জায়গা লাগবে? সেটা কত বাইট হবে ভাইয়া? 8 বাইট। কত বাইট হবে বলো তো? 8 বাইট। আশা করি এটাও কিন্তু বুঝতে পারছেন। পরের কোশ্চেনটা দেখি। দেখো 67 নাম্বার যে কোশ্চেনটা বলছে, ক্যারেক্টার ইনপুট দেওয়া যায় কোনটি দিয়ে? ক্যারেক্টার মানেই কি হবে? ক্যারেক্টার মানেই কিন্তু %c। এই যে %c দিয়ে ইনপুট দেওয়া যায়। এটা হচ্ছে ডাবল, মানে LF হচ্ছে ডাবল, %f হচ্ছে ফ্লট, আর %d হচ্ছে আমাদের ইন্ট। তাহলে ইন্ট হচ্ছে পূর্ণ সংখ্যা, ফ্লটিং হচ্ছে ভগ্নাংশ সংখ্যা, এটা হচ্ছে বড় ভগ্নাংশ সংখ্যা, আর %c হচ্ছে ক্যারেক্টার, আর ক্যারেক্টার মানে হচ্ছে অক্ষর বর্ণ। 68 নাম্বার দেখো, ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার কোনটি? ডেটা টাইপ ডাবলের ফরম্যাট স্পেসিফায়ার আসলে কোনটা? এটা হবে LF। দেখি আমরা অপশনটা, এটাও হবে না, এটাও হবে না, এটা হবে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অর্থাৎ LF হচ্ছে ফরম্যাট ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। এটা যদি নোট দেখতে চাও আমরা একটু নোট দেখে আসি। দেখো ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে LF। এই যে LF হচ্ছে আমাদের ডাবল ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। নেক্সট যে আমাদের কোশ্চেন সেটা আমরা একটু দেখি। দেখো 69 নাম্বার যে কোশ্চেনটা বলছে, প্রোগ্রাম তৈরির ধাপে কোডিং হলো, মানে প্রোগ্রাম তৈরি করতে হলে কোডিংটা আসলে কি কাজ করে? সমস্যার বিশ্লেষণের সাথে সম্পর্কিত, এটা সম্ভব না, এটা অ্যালগরিদম ফ্লো চার্টেই করে ফেলা হয়। 2 নাম্বারটা দেখো, প্রোগ্রামিং ভাষার সাথে সাহায্য করে, প্রোগ্রামিং ভাষায় সাহায্য করে। হ্যাঁ অবশ্যই ভাষা দিয়ে একটা কোডিং তৈরি করা হয়। 3 নাম্বারটা হচ্ছে প্রোগ্রাম তৈরির পর ভুল খোঁজা, মানে কোডিং দিয়ে কিন্তু ভুল খোঁজা হয় আর কি, কোডিংয়ের মাধ্যমে ভুল খোঁজা হয়। তাহলে 2 আর 3 রাইট অ্যান্সার, অর্থাৎ হচ্ছে গ নাম্বারটা হবে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো 70 নম্বর কোশ্চেন বলছে, সি প্রোগ্রামিং ভাষা হলো 1 নম্বর, সি একটি কেস সেন্সিটিভ ভাষা। এটা ডেফিনেটলি রাইট। এটা খতেও দেখবা পাওয়া যে সিকে কেন একটি কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ বলা হয়, আমরা ওইখানে গিয়ে ব্যাখ্যা দিব। 2 নম্বর বলছে সি একটি মধ্যম স্তরের ভাষা, এটাও 100% রাইট। 3 নম্বর বলছে সি একটি উচ্চ স্তরের ভাষা, এটাও 100% রাইট। মানে নিম্ন স্তর আর উচ্চ স্তরের মাঝামাঝি, এই জন্য মধ্যম স্তর বলা হয়। আবার এটা উচ্চ স্তরের যে আকাঙ্ক্ষা আমাদের সেটাও পূরণ করতে পারে। মানে সি দিয়েই আপনি মধ্যম স্তর, উচ্চ স্তর দুইটা ল্যাঙ্গুয়েজেরই বেনিফিট পাবেন, সুবিধা পাবেন। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বরটা। রাইট অ্যান্সার হবে কি ভাইয়া বলো তো? ঘ নম্বর। এবার দেখো 71 নাম্বার যে কোশ্চেন, ফরম্যাট স্পেসিফায়ার হলো, দেখি কোনটা কোনটা ফরম্যাট স্পেসিফায়ার হয়। 1 নম্বরটা কিন্তু রাইট, কারণ এটা হচ্ছে %d হচ্ছে ইন্টের ফরম্যাট স্পেসিফায়ার।
2 নাম্বারটা রাইট নয়, দেখো IF না, যদি LF হইতো এটা ডাবল এর ফরম্যাট স্পেসিফায়ার হইতো, তাহলে 2 নাম্বার রং। 3 নাম্বারটা দেখো %C, এটা হচ্ছে ক্যারেক্টার ডেটা টাইপের ফরম্যাট স্পেসিফায়ার। তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, 1 আর 3 বলতে গ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এবার দেখো পরের কোশ্চেনটা আমরা একটু দেখি। ওকে, দেখো এখানে একটা প্রোগ্রাম দেয়া আছে ভাইয়া, এখানে উদ্দীপক দেয়া আছে এবং একটা প্রোগ্রাম দেয়া আছে, বলছে ফ্লট আর, এখানে আর বলছে, এতটুকু আমরা দেখলাম। বলছে প্রোগ্রামে ডিক্লেয়ার আরটা আসলে কি। এই যে এখানে আরটাকে যে ডিক্লেয়ার করে দেওয়া হয়েছে, এই আরটা মূলত হচ্ছে একটা ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে কি ভাইয়া? চলক। ভ্যারিয়েবল মানে কি? চলক। এই কথাটা একটু মনে রাখবেন। আমরা যখনই ফ্লট লিখি অথবা ইন্ট লিখি তার পাশে কিন্তু চলক লিখতে হয়। ফ্লট অথবা ইন্ট যাই লিখেন না কেন তার পাশে আমাদের চলক লিখতে হয়। চলক মানেই কি? ভ্যারিয়েবল, মানে ইংলিশে তাকে বলা হয় ভ্যারিয়েবল। পরের কোশ্চেনটা দেখো, বলছে প্রোগ্রামে উল্লেখিত %d এর পরিবর্তে আর কি কি ব্যবহার করা যাইতে পারে। %d কেন ব্যবহার করছে? ওনারা ইন্টিজার টাইপের ডেটা নিচে জন্যই %d ব্যবহার করছে। এখন %d এর পরিবর্তে আর কোন কোন আমি হচ্ছে গিয়ে কোন হচ্ছে এখানে ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করতে পারবো। দেখো %f ব্যবহার করা যাবে, %2f ব্যবহার করা যাবে। 2f জিনিসটা কি ভাই? 2f জিনিসটা হচ্ছে ডাবল ইন্টিজার বোঝানো হয়। ডাবল ইন্টিজার মানে পূর্ণ সংখ্যায় তার বড় মানটা। আর %r নামে কোনো হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার নাই। তাহলে 1 আর 2 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই দুইটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা আমরা একটু দেখি। দেখো তার পরের কোশ্চেনটা আসলে কি বলছে সেটা একটু দেখার চেষ্টা করো। পরের কোশ্চেনটা বলছে একটা উদ্দীপক দেয়া আছে এখানে দেখো, তারপরে এখানে বলছে ইন্ট m। ওকে, বুঝলাম। এবার বলছে উদ্দীপকের m এর জন্য কত বাইট জায়গা প্রয়োজন। ভাই এখানে দেখো ইন্ট ব্যবহার করছে, ইন্ট। আর ইন্ট মানেই হচ্ছে ইন্টিজার টাইপের ডেটা, ইন্টিজার টাইপের ডেটা। আর ইন্টিজার ব্যবহার করা মানেই হচ্ছে এখানে 4 বাইট, এখানে 4 বাইট, এটা মাথায় রাখবা। ইন্টিজার বা ফ্লোটিং যাই বলুক না কেন সেক্ষেত্রে কিন্তু আমাদের 4 বাইট হবে। তাহলে কত বাইট অ্যান্সার হবে? যেহেতু বাইট বলছে এখানে 4 বাইট। এটাই যদি কোশ্চেনটা বলতো কত বিট জায়গা দখল করবে তখন কিন্তু আমি বলতাম এখানে 32 বিট। নেক্সট কোশ্চেন দেখো, 75 নম্বর কোশ্চেন বলছে উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল আছে। আমরা একটু ভুল খুঁজে বের করি। দেখো ইন্ট m, এটা 100% রাইট। দেখো এই যে স্টেটমেন্ট দেওয়া আছে। তারপরে খ নম্বরটা একটু দেখি, যে printf enter your marks, এটাও দেখো এই যে কোটেশন যেহেতু দিয়ে দিছে 100% এটা রাইট। 3 নম্বরটা আমরা একটু দেখার চেষ্টা করি, scanf %d %m, এটাও কিন্তু রাইট, কারণ scanf-এর ভেতরে %d দিতে হয় এবং এম্পারসেন্ট ওই চলকেরগুলোর সাথে এম্পারসেন্ট লিখতে হয়। 4 নম্বর অপশনটা একটু দেখি, printf দিছে %d দিছে, এই যে ভাইয়া এখানে ভুল, এখানে এম্পারসেন্ট হবে না। printf-এর ভেতরে চলকের সাথে কখনোই এম্পারসেন্ট হয় না। printf-এর ভেতরে চলকের সাথে কখনো এম্পারসেন্ট হয় না। তাহলে গ নম্বরটা হচ্ছে এখানে ভুল। অর্থাৎ কোন বলছে উদ্দীপকের কোন স্টেটমেন্টটি ভুল, ঘ নম্বর হচ্ছে রাইট অ্যান্সার। মানে ঘ নম্বর অ্যান্সারটা হচ্ছে রাইট, মানে এটাতে ভুল আছে, এই হচ্ছে আমাদের বিষয়। ঘ নম্বরটাতে আমাদের ভুল আছে। তাহলে আমাদের 75-এর হচ্ছে রাইট অ্যান্সার কত হবে? ঘ হবে, মানে এটা ভুল। নেক্সট কোশ্চেনগুলো আমরা একটু দেখি ভাই। দেখো এখানে আরও একটা উদ্দীপক দেওয়া আছে, মানে উদ্দীপক বলতে একটা কোডিং এখানে দিয়ে দিছে। হ্যাঁ, 76 নম্বর কোশ্চেন বলছে উদ্দীপকে ব্যবহৃত ডেটা টাইপ কোনটি। ব্যবহৃত ডেটা টাইপ, দেখো এখানে ইন্টিজার টাইপের ডেটা ব্যবহার করা হয়েছে। আর ইন্টিজার টাইপের ডেটা টাইপকে প্রাইমারি ডেটা টাইপ বলা হয়, প্রাইমারি ডেটা টাইপ বলা হয়। তাহলে ক নম্বরটা হচ্ছে রাইট অ্যান্সার। অর্থাৎ ইন্টিজার ডেটা টাইপকে প্রাইমারি ডেটা টাইপ বলা হয়। এবার দেখো তার পরের যে কোশ্চেনটা সেটা একটু দেখি। এবার দেখো এখানে 77 যেই কোশ্চেনটা বলছে উদ্দীপকের আবশ্যক হেডার ফাইল কোনটি। মানে ওই ইন্টিজারের জন্য কোনটা আমাদের আবশ্যক হেডার ফাইল নিতে হবে ভাইয়া। যেহেতু আমাদের দেখো কি কি আছে, আমরা উদ্দীপকটা দেখলে একটু ভালো হইতো। আমরা একটু উদ্দীপকটা দেখে নিই, তাহলে আপনি ভালো মতো বুঝতে পারবেন। দেখেন এখানে স্ক্যানএপ যেহেতু নিছে, আর স্ক্যানএপের জন্য যেই হেডার ফাইলটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে stdio.h, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট। এখানে দেখো স্কোয়ার রুট আছে ভাই, স্কোয়ার রুট। তো স্কোয়ার রুট থাকলে আপনাকে এখানে math.h এই হেডার ফাইল ব্যবহার করতে হবে। এই হচ্ছে দুইটা হেডার ফাইল এই উদ্দীপকে ব্যবহার করা যায়। তাহলে আমরা একটু দেখি এখানে বলছে উদ্দীপকের কোন কোন হেডার ফাইলগুলো আছে, আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে আছে স্টেডিও বা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট পোর্ট, এটা 100% রাইট। math.h এটাও কিন্তু 100% রাইট। কনিওটা এখানে ব্যবহার করা যাবে না, কনিও ব্যবহার করতে হয় গেটস সি এর ক্ষেত্রে, গেটস সি এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে। তাহলে এটা রাইট অ্যান্সার হবে 1 এবং 3, অর্থাৎ 1 এবং 3 হচ্ছে এটার রাইট অ্যান্সার। দেখেন আশা করি এই অপশনটাও কিন্তু আপনি বুঝতে পারছেন।
এবার দেখেন আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। ওকে, এই টাইপে হচ্ছে এই ছিল আমাদের কোশ্চেনগুলো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী টাইপ নিয়ে আলোচনা করব।